আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আমাদের শ্রমের ন্যায্য মূল্য চাই। শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তার মূল্য পরিশোধ করবার শিক্ষা আমরা পেয়েছি সেই স্কুল জীবনের শুরুতেই। একজন মজদুর বা শ্রমিকের সাথে কতটা সহনশীল আচরণ করতে হয় সে শিক্ষাও আমাদেরকে দেওয়া হয়েছে তখনই। মেহমান যতই খারাপ হোক তার সাথে কেমন ব্যবহার করতে হবে তাও আমাদেরকে শেখানো হয়েছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার এক অসাধু মেহমানের গল্প বলে, যে নিকৃষ্ট কাজ করে রাতের আধারে পালিয়ে যাবার পর তলোয়ারের সন্ধানে পুনরায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসলে তিনি তার সাথে পরম সৌহার্দ্যপূর্ণ ও আময়িক ব্যবহার করেছিলেন। সামাজিক ও জনকল্যাণমূলক কাজগুলো কিভাবে কাঁধে কাঁধ মিলে আঞ্জাম দিতে হয় তা শিখেছিলাম খন্দকের যুদ্ধে পরীক্ষা খননের কাজে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের বিরল সেই গল্প শুনে। আজও মনে পড়ে এক গল্পকটি আমাকে এতটাই আনন্দ দিত যে পড়তে পড়তে একসময় মুখস্থই হয়ে যেত। সাধারণত এগুলো পাওয়া যেত আমাদের ইসলাম শিক্ষা বইয়ে। শুধু তাই না, বিধর্মীদের জন্য বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক ধর্মীয় যে বইগুলো প্রণয়ন করা হতো সেখানেও পাওয়া যেত এমন এমন নৈতিকতার নানান শিক্ষা। তবে দিন বদলের সাথে সাথে ষড়যন্ত্রমূলকভাবে বদলাচ্ছে স্কুলের সিলেবাস, সেই সাথে শিক্ষা, আর তারই সাথে পাল্টাচ্ছে আমাদের নৈতিকতা। দুহাত ভরে যার ফায়দা লুটছে বিদেশি প্রভুরা। যাজ্ঞে আজকে সে কথা আপাতত থাক, আসি মূল প্রসঙ্গে। বিদেশে রপ্তানিযোগ্য বাংলাদেশের অর্থনৈতিক আয়ের সবচেয়ে বড় উৎস হচ্ছে গার্মেন্টস শিল্প। এই গার্মেন্টস ও টেক্সটাইল পেশার সাথে জড়িত থেকে নিজেদের জীবিকা নির্বাহ করে থাকেন বাঙালি জনসংখ্যার উল্লেখযোগ্য একটা অংশ। আবার এ শ্রেণীর অন্তর্ভুক্ত অধিকাংশ কর্মী হচ্ছে নারী। এক কথায় বিশ্ববাজারে বাংলাদেশি কাপড়ের যে মূল্যায়ন তার পেছনের একটা গল্প হচ্ছে বাঙালি নারী শ্রমের গল্প। বাংলাদেশ থেকে সস্তায় শ্রম নিয়ে হাজারো গার্মেন্টস মালিকের বিলিয়নিয়ার হওয়ার পেছনের আরেকটা গল্প হচ্ছে বাঙালি নারী শ্রমের গল্প। নারী আর পুরুষের কর্মক্ষমতা সমান না। পুরুষ যে কাজটা লাগাতার অনেক সময় নিয়ে করতে পারে সাধারণত নারীরা তা পারে না। নারীরা তুলনামূলক একটু দুর্বল প্রকৃতির হয়ে থাকে, কিন্তু তবু আমাদের নারী সমাজের বড় একটা অংশ সামান্য কিছু পয়সার জন্য গার্মেন্টসে রাত দিন একাকার করে খেটেই যাচ্ছেন। মাস শেষে বেতনের নির্ধারিত টাকাটা পেয়ে গেলেই তারা মহা খুশি। কিন্তু প্রায় সময়ে বকেয়া বেতন আর বোনাসের দাবিতে গার্মেন্টস কর্মী ও মালিক পক্ষের মাঝে প্রচণ্ড রকমের অস্থিরতা দেখা দেয়। বহু শ্রমিক রাস্তা অবরোধ করে আন্দোলন করতে বাধ্য হন। তখন আন্দোলনকারীদের ওপর লাঠিপেটা সহ নানান রকমের হামলা মামলা চললেও এ পর্যন্ত সেই সমস্ত প্রতারক গার্মেন্টস মালিকদের জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাতে আমরা খুব কমই দেখেছি। যে শ্রমিকের হাড়ভাঙা শ্রমের উপর দাঁড়িয়ে আছে গোটা দেশ, সে শ্রমিকের শ্রমের মূল্যই যদি নিশ্চিত করা না যায় তবে দেশের উন্নয়ন দিয়ে কি হবে? স্বাধীনতা পরবর্তী এত বছরেও যদি খেটে খাওয়া মানুষের অধিকার নিশ্চিত করা সম্ভব না হয় তবে 4 বার কেন 100 বার ক্ষমতায় এলেই কি হবে? কি হবে ওই সকল লম্পট নেতাদের দিয়ে যারা পহেলা মে রাস্তায় এসে শ্রমিকদের সাথে একাত্মতা ঘোষণা করে গোপনে মালিক পক্ষের কাছে বসে এই শ্রমিকদেরই দফা নিকাশ করে? সর্বশেষ ঘোষিত একজন শ্রমিকের মোট মজুরি বর্তমান বাজার দরের সাথে একেবারেই বিপরীত, অসামঞ্জস্যপূর্ণ। দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির এই সময়ে এ বেতন একজন শ্রমিকের বেঁচে থাকার জন্য হতাশা ছাড়া কিছুই না। কিন্তু তাও যদি ঠিক সময়ে পরিশোধ করা না হয় তবে কিভাবে চলবে এই শ্রমিকের উপর নির্ভরশীল একটা পরিবার? সুতরাং দেশের সামগ্রিক অর্থনৈতিক আয়ের পথ সুগম রাখতে চাইলে আমাদেরকে প্রথমেই শ্রমিকের শ্রমের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। শ্রমিকের যুক্তিসঙ্গত দাবিগুলোর সাথে একাত্মতা পোষণ সহ তাদের অধিকার নিশ্চিত করতে প্রয়োজনে তাদের সাথে রাস্তায় নামতে হবে। তাদের চোখে পানি নয়, মুখে হাসি ফোটাতে হবে। তবেই কেবল সম্ভব হবে দেশকে নিয়ে স্বপ্নে সেই গন্তব্যে পৌঁছা। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আমিন।